বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, ইতিহাস বিভাগ, এবিসিটি কলেজ, চৌগাছা, যশোর। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমি আজ ইতিহাস প্রথম পত্র নিয়ে আলোচনা করব। ইতিহাস প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায়ের ইংরেজ ঔপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লখনৌ চুক্তি। মর্নেমেন্টো সংস্কার আইন বা 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন ভারতবাসীর সব দাবি দাওয়া পূরণের যথেষ্ট সহায়ক ভূমিকা রাখেনি। আইনটি যদিও প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতির পক্ষে ছিল এবং তার সাথে মুসলমানদের স্বতন্ত্র নির্বাচনের অধিকার প্রদান করে, তবু এতে মুসলমানরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারেনি। কেননা কয়েকটি ঘটনা মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে। তবু এতে মুসলমানরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারেনি। বিশেষ করে 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদের ঘোষণা তাদের ব্রিটিশ সরকারের প্রতি বেশি সন্দিহান করে তোলে। এছাড়া বলকান যুদ্ধে মুসলিম দেশ তুরস্কের প্রতি ব্রিটিশদের বিরুদ্ধাচরণ করাকে ভারতের মুসলিম সমাজ সমালোচনা করে, এর বিরুদ্ধে প্রতিবাদ করে। তারপর 1913 খ্রিস্টাব্দের জুলাই মাসে কানপুর মসজিদে একটি ঘটনায় পুলিশের গুলিতে কয়েকজন মুসলমান নিহত হয়। এতে মুসলমানদের মধ্যে সরকার বিরোধী মনোভাব তীব্র হয়ে ওঠে। ইংরেজদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্ষোভ ভারতের মুসলমানদের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। অভিজাত রক্ষণশীল ব্রিটিশ অনুগত নেতাদের পরিবর্তে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মুসলিম লীগের তরুণ নেতাগণ দলের মধ্যে সক্রিয় হয়ে ওঠে। অন্যদিকে কট্টর কংগ্রেস নেতা মোহাম্মদ আলী জিন্না কংগ্রেস ছেড়ে মুসলিম লীগে যোগদান করেন। মুসলিম লীগের 1913 খ্রিস্টাব্দের মার্চ মাসে লখনৌ অধিবেশনে দলের নতুন গঠনতন্ত্র প্রণীত হয়। এ সময় ভারতের হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতি ও সম্ভাব সৃষ্টির অন্যতম উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়। এ সময় ভারতের মুসলিম লীগ ও কংগ্রেস প্রায় একই সময়ে ও স্থানে তাদের বার্ষিক অধিবেশন আহ্বান করে। ষোলো খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কংগ্রেস ও মুসলিম লীগের বার্ষিক সম্মেলন লখনৌ শহরে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে উভয় দল শাসনতান্ত্রিক সংস্কারের নীতির প্রশ্নে সমঝোতা করে। হিন্দু মুসলিম সম্প্রীতির সমঝোতাই ইতিহাসে লখনৌ চুক্তি নামে পরিচিত। এ চুক্তির মাধ্যমে কংগ্রেস ও মুসলিম লীগ মিলিত দাবি পেশ করে। লখনৌ চুক্তির বৈশিষ্ট্য সম্পর্কে আমি আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে শুনবে।
লখনৌ চুক্তির মাধ্যমে কেন্দ্রীয় আইনসভায় জনসংখ্যা 150 জন করার সুপারিশ করা হয়। সদস্যগণের মধ্যে 5 ভাগের 4 ভাগ হবেন নির্বাচিত, বাকি 1 ভাগ মনোনীত। ভোটাধিকারের ভিত্তিতে সদস্যগণ নির্বাচিত হবেন। প্রাদেশিক আইনসভার ক্ষেত্রে দাবি করা হয় যে বৃহৎ প্রদেশের জনসংখ্যা 125 জনের কম হবে না। ছোট প্রদেশগুলোতে এ সংখ্যা হবে 50 থেকে 75-এর মধ্যে। এদেশের ক্ষেত্রেও 4/5 সদস্য হবেন নির্বাচিত এবং অবশিষ্ট 1/5 মনোনীত। কেন্দ্রীয় বা প্রাদেশিক আইন পরিষদে উপস্থিত কোনো সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিল কখনো গৃহীত হবে না যদি উক্ত সম্প্রদায়ের 3/4 সদস্য সে বিলে বিরোধিতা করেন। প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় কংগ্রেস ও মুসলিম লীগ একসাথে কাজ করতে রাজি হয়েছে। লখনৌ চুক্তিতে দাবি করা হয় যে ডোমিনিয়ন সরকার সমূহের সাথে ব্রিটিশ সরকারের উপনিবেশ মন্ত্রীর যে ধরনের সম্পর্ক রয়েছে, ভারত সরকারের সাথে ভারত সচিবের অনুরূপ সম্পর্ক হতে হবে। তো লখনৌ চুক্তির তাৎপর্য। লখনৌ চুক্তি ছিল উপমহাদেশের ইংরেজ রাজত্বকালের ইতিহাসে হিন্দু মুসলমান সম্প্রদায়ের প্রথম রাজনৈতিক সমঝোতার চেষ্টা। এ চুক্তির মাধ্যমে হিন্দু ও মুসলমানদের মধ্যে রাজনৈতিক সহযোগিতার পথ সুগম হয়। 1916 খ্রিস্টাব্দের লখনৌ চুক্তি ঔপনিবেশিক ভারতের রাজনৈতিক ও সমাজতান্ত্রিক ইতিহাসের একটি যুগান্তকারী পদক্ষেপ। লখনৌ চুক্তির গুরুত্ব। লখনৌ চুক্তি ব্রিটিশ ভারতের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সৃষ্টি করে, তাই এই চুক্তির গুরুত্ব অপরিসীম। তো 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির পথ সৃষ্টি। লখনৌ চুক্তির মধ্য দিয়ে হিন্দু মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক ঐক্যের পরিস্থিতি সৃষ্টি হয়। হিন্দুদের বঙ্গভঙ্গের বিরোধিতা ও স্বদেশী আন্দোলন নিয়ে সৃষ্ট হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গার পর লখনৌ চুক্তি উভয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির পথ সৃষ্টি করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্বাধীনতা আন্দোলনের পথ প্রশস্ত। লখনৌ চুক্তির মাধ্যমে হিন্দু মুসলমান সম্প্রদায়ের দীর্ঘদিনের বিরোধিতা ভুলে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ সরকারের নিকট রাজনৈতিক অধিকার আদায়ের দাবি উত্থাপন করে। এরপর আইন পরিষদে কংগ্রেস ও মুসলিম লীগ চুক্তির লক্ষ্য বাস্তবায়নের জন্য এক সুরে কথা বলে। এ উদ্দেশ্যে ভারত সচিব মন্টেগু 1917 খ্রিস্টাব্দের আগস্ট মাসের 20 তারিখে ঘোষণা করেন যে ভারতের দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে ক্রমান্বয়ে স্বায়ত্তশাসন দেওয়াই হলো ব্রিটিশ সরকারের নীতি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মুসলমান ও মুসলিম লীগের রাজনৈতিক স্বীকৃতি লাভ। লখনৌ চুক্তির মাধ্যমে মুসলিম লীগ কংগ্রেসের প্রকাশ্য স্বীকৃতি পায়। পাশাপাশি মুসলমানদের পৃথক রাজনৈতিক সত্তা প্রকাশ ঘটে। 4 নম্বর পয়েন্ট আছে ভারতের সংবিধান প্রণয়নে ভূমিকা। লখনৌ চুক্তির মধ্য দিয়ে কংগ্রেস ও মুসলিম লীগ ভারতের জন্য একটি সংবিধানের মূল রূপরেখা প্রণয়নে সাহায্য করে। হিন্দু মুসলমান সম্প্রদায়ের সম্মিলিতভাবে ব্রিটিশ সরকারের নিকট নিজেদের দাবি দেওয়া উত্থাপন করার সুযোগ পায়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সাংবিধানিক ও অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা শুরু। লখনৌ চুক্তির মাধ্যমে
অসাম্প্রদায়িক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়। এর পূর্বে রাজনীতিতে চরম সাম্প্রদায়িক মনোভাব প্রকাশিত হতো। এ চুক্তির মধ্য দিয়ে দুই সম্প্রদায়ের দীর্ঘদিনের রেষারেষির অবসান ঘটে এবং পরস্পর পাশাপাশি অবস্থান করতে শুরু করে। কংগ্রেস ও মুসলিম লীগ স্বায়ত্তশাসনের জন্য ঐক্যমত পোষণ করে। তো লখনৌ চুক্তি সম্পর্কে আমি যা আলোচনা করলাম তোমরা নিশ্চয় মনোযোগ সহকারে শুনেছ এবং এ সম্পর্কে একটু তোমরা বাড়িতে একটু আরেকটু ভালো করে জানার জন্য একটু লখনৌ চুক্তি সম্পর্কে একটু পড়বে, তোমরা বেশ অনেক কিছু আয়ত্তে আসবে। তো পরিশেষে বলা যায় যে এই লখনৌ চুক্তি প্রয়োগের করে ব্রিটিশ সরকার উপমহাদেশের মানুষকে বাকরুদ্ধ করে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল, কিন্তু উপমহাদেশের সচেতন মানুষ নিজেদের উপর উৎসর্গ করে এ কুখ্যাত আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।